জি 24 ঘন্টায় স্বাগত আপনাদের সঙ্গে আমি শুভদীপ। খেলার খবর নিয়ে শুরু করছি স্পোর্টস 24 আর শুরুতেই আমাদের বিশেষ সেগমেন্ট গোল কিক। ডুরান্ডে সেমিফাইনালে পৌঁছে গেল মোহনবাগান। টাই ব্রেকারে পাঞ্জাব এফসিকে হারিয়ে ডুরান্ডের সেমিতে উঠে গেল সবুজ মেরুন ব্রিগেড। নির্ধারিত সময় ম্যাচ শেষ হয় 3-3 গোলে। শেষ পর্যন্ত টাই ব্রেকারে গড়ায় ম্যাচ, সেখানেই বাজিমাত সবুজ মেরুনের। স্ট্রাইকার হিসেবে ছিলেন সুহেল এবং স্টুয়ার্ট, সেখানে নায়ক হয়ে ওঠেন বিশাল কাইত। পাঞ্জাবের ইভান এবং ধ্যানচাঁদের শট আটকে মোহনবাগানকে সেমিফাইনালে তুলে দেন তিনি। প্রথমে মোহনবাগানের হয়ে শুট আউট মিস করেন কামিন্স, তারপর অবশ্য গোল করেন মনবীর, লিস্টন, দিমিত্রি, গ্রেগ স্টুয়ার্ট, শুভাশিস এবং অলড্রেড। অবশেষে ম্যাচ জিতে সেমিতে নিজেদের জায়গা নিশ্চিত করে নিল হোসে মলিনার দল। অন্যদিকে ডুরান্ড কাপের সেমিফাইনালে উঠল বেঙ্গালুরু এফসিও। শুক্রবার কেরাল ব্লাস্টার্সের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে নির্ধারিত 90 মিনিটে কোনো দল গোল করতে পারেনি। নাটকীয় পরিস্থিতিতে সংযুক্ত সময় হরহে পেরেরা দিয়াজ গোল করে সেমিফাইনালে তোলেন সুনীল ছেত্রীদের। সেমিফাইনালে সুনীলদের প্রতিপক্ষ গত বছরের চ্যাম্পিয়ন মোহনবাগান। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। অর্ক, তাহলে সেমিফাইনালে বেঙ্গালুরু বনাম মোহনবাগান। দেখো একদম স্টেজ সেট বলা যায়। আর অনেকে এক্সপেক্ট করেছিলেন যে এবার ডুরান্ড ডার্বিতে মোহনবাগান ইস্ট বেঙ্গল ডুরান্ড কাপে মোহনবাগান ইস্ট বেঙ্গল ডার্বি দেখতে পাওয়া যাবে। এটা হচ্ছে না, কিন্তু তারপরে যে সব থেকে বড় গেম হতে পারতো সেটা হচ্ছে মোহনবাগান বনাম বেঙ্গালুরু। সেটাই হলো সেমিফাইনালে মুখোমুখি এই দুটো দল। আমার দুটো খেলা আজকেই ছিল, দুটো কোয়ার্টার ফাইনাল। প্রথম যেটা ম্যাচ হলো মোহনবাগানের সাথে পাঞ্জাব এফসি, টান ম্যাচ। পাঞ্জাব এফসি এতটা টাইট ফাইট দেবে বা একসময় মোহনবাগান হেরে যাবে মনে হচ্ছিল, দুবার মোহনবাগান পিছিয়ে পড়েছিল। সেখান থেকে 3-3 90 মিনিটের মধ্যে নির্ধারিত 90 মিনিটে 3-3 করা হয়। সেখানে টাই ব্রেকারও তারপরে কিন্তু মোহনবাগান পিছিয়ে ছিল একসময় 3-1, তারপরে 4-2, তারপরে টাই ব্রেকারও পিছিয়ে ছিল। তারপরে বিশাল কাইতের দুটো সেভ এবং অবশেষে সাডেন ডেথে 6-5 জেতা। কারণ মোহনবাগান যে টিমটা এবার করেছে, হয়তো সবাই খেলতে নামেননি, ঘুরিয়ে ফিরিয়ে নেমেছেন। শেষের দিকে পেট্রাথোস নেমেছেন, মনবীর প্রথমে নামেননি, কামিংস পরে নেমেছেন, ম্যাকলারেন খেলতে নামেনি। তারপরে মোহনবাগান যে টিম, গ্রেগরি স্টুয়ার্ট বা টম অলড্রেড বা আলবার্টো রড্রিগস, এরা প্রত্যেকে খেলেছেন, সামাদ, রিচার্ড কোলাসো প্রত্যেকে খেলেছেন। কিন্তু তারপরেও পাঞ্জাব এফসির মতো টিম যে এতটা বেগ দেবে মোহনবাগানকে, সেটা সত্যি কল্পনা করা যায়নি। এবং আমরা জানি এবার কিন্তু পাঞ্জাব এফসির কোচ হচ্ছেন, গতবারে মোহনবাগানের কোচ ছিলেন আন্তোনিও লোপেজ আবার, সুতরাং তিনি কিন্তু মোহনবাগান দলটাকে ভালো করেই চেনেন এবং তার পরিকল্পনাতেই হয়তো মোহনবাগানের বিরুদ্ধে এতটা ভালো খেলতে পারলো পাঞ্জাব এফসি। তবে প্রশংসা করতে হবে কামিংসের, শেষ দিকে নেমে যে গোলটা তিনি করেছেন, অনবদ্য ট্র্যাপ ডাউন করে বাঁ পায়ে যে গোলটা করেছেন কামিংস, অত্যন্ত ভালো গোল করেছেন। তার আগে মনবীরের গোলটাও খুব ভালো। সুহেল ভাট কলকাতা লিগে একটার পর একটা গোল করে প্রথম দলে মোহনবাগান প্রথম দলে সুযোগ পেয়েছেন। তিনিও কিন্তু একটা কপাল জোরেই বলবো গোল পেয়ে গিয়েছেন। তবে এই ম্যাচটা কিন্তু মোহনবাগানের জন্য একটা ওয়েক আপ কল হতে পারে শুভদীপ, কারণ এই ফাইনালের আগে একটু ডিফেন্স গুছিয়ে নেওয়ার দরকার রয়েছে। আর তবে অপরদিকে সুনীল ছেত্রী বেঙ্গালুরু এফসিও কিন্তু কঠিন প্রতিপক্ষ। যদিও আজকে সুনীল গোল পাননি, কিন্তু সুনীল যে কোনো মুহূর্তে গোল করে দিতে পারেন। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেমিফাইনাল কিন্তু কলকাতায় হবে, অর্থাৎ মোহনবাগান বেঙ্গালুরু ম্যাচ কিন্তু কলকাতায় হবে, যেটা কিন্তু একটা অত্যন্ত বড় ব্যাপার, কিছুটা অ্যাডভান্টেজ মোহনবাগানের। তবে কলকাতার জামে সুনীল ছেত্রীর জন্য কিন্তু স্টেডিয়ামে সাপোর্ট অবশ্যই থাকবে, তবে মোহনবাগান কিন্তু দর্শক সমর্থন পাবে, সেটা অ্যাডভান্টেজ। সব মিলে একটা জমজমাট ম্যাচ একেবারেই। সেমিফাইনাল বেঙ্গালুরু বনাম মোহনবাগানের ম্যাচ যে একেবারে টান হবে সেটা কিন্তু বলাই যায়। জুয়ারতে ক্রীড়াঙ্গনে হবে এই ম্যাচ। অর্ক, ধন্যবাদ। এদিকে আনোয়ার আলী নিয়ে সিদ্ধান্ত হলো না শুক্রবারেও। এআইএফএফ সূত্রে খবর, আগামী সপ্তাহের শুরুতে আনোয়ার নিয়ে সিদ্ধান্ত হতে পারে। কি সিদ্ধান্ত অপেক্ষা করছে আনোয়ারের, সেটা এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। কথা বলবো আমাদের প্রতিনিধি দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। দেবাঞ্জন, আজও কোনো সিদ্ধান্ত হলো না এই আনোয়ার আলীকে নিয়ে, এখনো ধোঁয়াশা রয়েছে। দেখো, আনোয়ার আলী নিয়ে ধোঁয়াশা অব্যাহত রয়েছেই। তার কারণ আনোয়ার আলী নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল বৃহস্পতিবার দিন,
কিন্তু 22 তারিখ কোনো সিদ্ধান্ত হয়নি। ইতিমধ্যে ফেডারেশন কিন্তু সে তার যে টার্মিনেশন, যে কারণ দেখিয়ে সে মোহনবাগান ছাড়তে চায়, সেটাকে কিন্তু ফেডারেশনেরই প্লেয়ার স্ট্যাটাস কমিটি আনজাস্ট অর্থাৎ অবৈধ বলেছে। তাহলে আনোয়ারের সামনে কিন্তু যখন ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি এটাকে আনজাস্ট বলছে, বলে যদিও তারা জানিয়েছে যে প্লেয়ারের পা থেকে বল কেড়ে নেওয়ার পক্ষপাতী নয়, তাই তাকে নো অবজেকশন দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আনোয়ারের জন্য জরিমানা এবং শাস্তি দুটোই থাকছে, হয়তো অপেক্ষা করে থাকছে। এবার সেটা আমাদের কাছে যা খবর, সোমবার এ ব্যাপারে বিস্তারিত ফেডারেশন হয়তো জানাতে পারে, কারণ ইতিমধ্যেই গতকাল বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত সব পক্ষের বক্তব্য শুনেছে ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি। আজকে সেগুলো তারা আবার দ্বিতীয়বার খতিয়ে দেখেছে এবং এরই মাঝে একটি ফেডারেশন থেকে তুলিয়ে যে খবর আমাদের কাছে আসছে তা হচ্ছে যে দিল্লি এফসি, এক্ষেত্রে যারা পার্টি ছিল, সে দিল্লি এফসির আইনজীবী কিন্তু সেখানে এরকম খবরও জানিয়েছেন, শোনা যাচ্ছে যে তারা কোন রকম জরিমানা বা কোনো ব্যানের ক্ষেত্রে তারা আওতাভুক্ত হবেন না, এরকম কথা তারা বলেছেন। তার ফলে কিন্তু যদি ফেডারেশন সিদ্ধান্ত জানায় সোমবার, সেক্ষেত্রে কিন্তু ইস্ট বেঙ্গল এবং আনোয়ার উভয় পক্ষের দিকে কিন্তু দিল্লি এফসি তাদের কোর্ট থেকে বলটা এই দুই পক্ষের দিকে ঠেলে দেওয়ার নানা রকম প্রস্তুতি নিয়েছে। একবারেই সোমবার কি হয় আমাদের নজর থাকবে সেদিকে। দেবাঞ্জন, ধন্যবাদ। ড্র দিয়ে সৌদি প্রো অভিযান শুরু করলো ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দল আল নাসির। আল রাইদের সঙ্গে 1-1 গোলে ড্র করলো আল নাসির। রোনাল্ডোর গোল পেলেও পয়েন্ট নষ্ট করলো তারা। সৌদি প্রো লিগে আল রাইদের কাছে আটকে গেল ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দল আল নাসির। ড্র দিয়ে সৌদি প্রো লিগ অভিযান শুরু করলো তারা। রোনাল্ডো গোল করলেও পয়েন্ট ভাগ করে নিতে হলো আল নাসিরকে। 1-1 গোলে ড্র এই ম্যাচ। খেলা 34 মিনিটে সাদিও মানের ক্রসে মাথা ছুঁয়ে গোল করে যান ক্রিস্টিয়ানো রোনাল্ডো। সৌদি লিগে এটি 50তম গোল রোনাল্ডো। দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরায় আল রাইদ। তারপর গোটা ম্যাচে আর কোনো গোল হয়নি। 76 মিনিটে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর গোল অফসাইডের জন্য বাতিল না হলে খেলার ফলাফল ভিন্ন হতে পারত। গত মরশুমে সর্বোচ্চ গোলদাতা ছিলেন রোনাল্ডো। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আর এবার চোখ রাখবো কলকাতা ফুটবল লিগের খবরে। ডুরান্ডের পাশাপাশি কলকাতা ফুটবল লিগেও খেলা ছিল মোহনবাগানের। ঘরোয়া লিগে রেলওয়ের বিরুদ্ধে মাঠে নামার কথা ছিল ডেগি কার্ডোজোর দলের, কিন্তু গতকালই মোহনবাগানের খেলা স্থগিত করে দিয়েছিল আইএফএ। অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, রেলওয়ের বিরুদ্ধে মোহনবাগানের ম্যাচ, সেই ম্যাচ কি হবে? অবশ্যই হবে। দেখো 25 তারিখে এই ম্যাচটা হওয়ার কথা রয়েছে। আইএফএ সচিব অনির্বাণ দত্ত আজ জানিয়েছেন যে আজকে যেহেতু ডুরান্ড কাপে মোহনবাগানের কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল এবং প্রায় একই সময় একই দিনে যেহেতু মোহনবাগানের ম্যাচ কলকাতা লিগেও ছিল, তাই ক্ল্যাশ করে যাচ্ছিল একটা ক্লাব কি করে দুটো জায়গায় খেলবে আমরা জানি। ফলে সেই জন্য এই ম্যাচটাকে আপাতত আজকের জন্য স্থগিত করা হয়েছে এবং সেই ম্যাচটা 25 তারিখে হবে, এটা এবং অবশ্যই করে হবে তেমনটাই জানিয়েছেন। এবং শুধু তাই নয়, 25 তারিখে মোহামেডানেরও একটা ম্যাচ ছিল, সেই ম্যাচটি 25 তারিখে হবে না বলেই এখনো পর্যন্ত জানা যাচ্ছে, কারণ একই দিনে মোহনবাগান এবং মোহামেডানের দুটো আলাদা ম্যাচ আইএফএ করতে চাইছে না। ফলে সেদিনকে 25 তারিখে মোহামেডানের ম্যাচটা হচ্ছে না, মোহনবাগান রেলওয়ের ম্যাচটি হবে। মোহামেডানের ম্যাচটা আবার পোস্টপন হচ্ছে এবং সেটা কোনো অন্য একটা ডেটে হবে। শুধু আজকে ডুরান্ড কাপের এই ম্যাচটা কোলাইড করছে বা ক্ল্যাশ করছে বলেই ম্যাচটা পিছানো হয়েছে, কিন্তু ম্যাচটা অবশ্যই করে হবে অ্যাজ পার দ্য শিডিউল। শুভদীপ। অর্থাৎ মোহনবাগান রেলওয়েজের ম্যাচ হবে আগামী 25 তারিখ, আর 25 তারিখে যে মোহামেডানের খেলা ছিল সেটা তার পরবর্তী কোনো দিনে করানো হবে। ধন্যবাদ অর্ক। ঘরোয়া লিগে দুরন্ত পারফর্ম করছে ইস্ট বেঙ্গল। আগের ম্যাচে রেনবোকে 2-0 গোলে হারানোর পর শনিবার পিয়ারলেসের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে লাল হলুদ। পিয়ারলেসের বিরুদ্ধে ম্যাচ জিতে জয়ের ধারা অব্যাহত রাখতে চাইছে কার্লোস কুয়াদ্রাতের দল। 10 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে লাল হলুদ। অন্যদিকে 10 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে 4 নম্বরে পিয়ারলেস।
আর এবার দেখে নেব ক্রিকেটের খবর, আমাদের বিশেষ সেগমেন্ট প্যাভিলিয়ন এন্ডে। ফিরতে চলেছে 6 দিনের টেস্ট ম্যাচ। সামনের মাসে শ্রীলঙ্কায় গিয়ে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। সেই দুটো ম্যাচের মধ্যে প্রথম টেস্টটি হবে 6 দিনের। প্রথম টেস্টে একটি রেস্ট ডেও থাকবে। আমরা 5 দিনের টেস্ট ম্যাচ দেখে অভ্যস্ত, কিন্তু এবার ক্রিকেট ভক্তরা দেখতে পাবেন 6 দিনের টেস্ট ম্যাচ। সামনের মাসে 2টি ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে নিউজিল্যান্ড। এই 2টি টেস্ট ম্যাচের প্রথম টেস্ট ম্যাচটি 6 দিনের হবে। উল্লেখ্য বিষয়, এই 6 দিনের টেস্ট ম্যাচে মাঝে একটি দিন বিশ্রামের জন্য ধার্য করা হয়েছে। 18 সেপ্টেম্বর থেকে প্রথম টেস্ট শুরু হচ্ছে, চলবে 23 তারিখ পর্যন্ত। মাঝে 21 সেপ্টেম্বর থাকবে বিশ্রামের দিন, অর্থাৎ রেস্ট ডে। সেদিন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন। দ্বিতীয় টেস্ট চলবে 26 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত। সেই ম্যাচটিও হবে গলে। 2001 সালে শ্রীলঙ্কায় শেষবার 6 দিনের টেস্ট ম্যাচ হয়েছিল, যাতে একটি দিন ধর্মীয় কারণের জন্য বিশ্রামের জন্য ধার্য করা হয়েছিল। জিম্বাবুয়ের বিরুদ্ধে কলম্বোতে সেই ম্যাচ খেলেছিল শ্রীলঙ্কা। নিজের দেশের বাইরে 2008 সালে শেষবার 6 দিনের টেস্ট ম্যাচ খেলেছিল শ্রীলঙ্কা। ঢাকায় ম্যাচটি ছিল বাংলাদেশের বিরুদ্ধে। সেবার বাংলাদেশের সাধারণ নির্বাচনের জন্য একটি দিন বিশ্রামের জন্য রাখা হয়েছিল। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। টি-20 বিশ্বকাপে ভারতের জয়ের রসায়ন কী ছিল সেটা নিজেই জানালেন রোহিত শর্মা। ভারতীয় দলের অধিনায়ক জানান, জয় শাহ, রাহুল দ্রাবিড় এবং অজিত আগারকার না থাকলে বিশ্বকাপ জয় সম্ভব ছিল না। It was my dream to transform this team and not worry too much about the stats, the results, and also to make sure that we create that environment where people can go out there and play freely without thinking too much, and that's what was required. I got a lot of help from my, to be honest, 3 pillars, who are actually Mr. Jay Shah, Mr. Rahul Dravid, and the chairman of Selector. That was very critical for me to do what I did, and obviously not to forget the players who came in at different point in time and helped the team to achieve what we achieved today. নানা ইতিহাসের সাক্ষী লন্ডনের ঐতিহাসিক লর্ডস স্টেডিয়াম, আর এবার আরেক ইতিহাসের সাক্ষী থাকতে চলেছে এই লর্ডস। এই প্রথম মহিলাদের টেস্ট ম্যাচ আয়োজন করা হবে লর্ডসে। খেলবে ভারত এবং ইংল্যান্ড। নয়া ইতিহাসের সাক্ষী থাকতে চলেছে লর্ডস। এই প্রথম মহিলাদের টেস্ট ম্যাচের আয়োজন করা হচ্ছে লর্ডসে। 2026 সালে লর্ডসে ভারত এবং ইংল্যান্ড একটি টেস্ট ম্যাচ খেলতে চলেছে। আগামী বছর সেপ্টেম্বর মাসে ইংল্যান্ডে 3 ম্যাচের একদিনের সিরিজে খেলতে চলেছে ভারত এবং ইংল্যান্ড। সেপ্টেম্বরের 2, 4 এবং 7 তারিখ এই 3টি 50 ওভারের ম্যাচ যথাক্রমে খেলা হবে হেডিংলে, লর্ডস এবং সাউথহ্যাম্পটনে। তারপর 2026 সালে ফের টেস্ট খেলতে ইংল্যান্ড যাবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেই ম্যাচটি হবে লর্ডসে। 2021 সালে শেষবার ইংল্যান্ডে গিয়ে টেস্ট ম্যাচ খেলেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ব্রিস্টলে সেই ম্যাচ ড্র হয়েছিল। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাঁ হাতে ধরা পানীয় ভর্তি গ্লাস, ডান হাতে অবলীলায় লুফে নিলেন দুরন্ত ক্যাচ। না, কোনো ক্রিকেটারের কথা এখানে বলছি না, বলছি একজন দর্শকের কথা। ম্যানচেস্টার ইংল্যান্ড শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ চলছিল। ম্যাচের 83তম ওভারে ইংল্যান্ডের মার্ক উডের দিকে একটি বাউন্সার ছাড়েন শ্রীলঙ্কার আসিতা ফার্নান্ডো। পুল মারেন উড, আর বল বাউন্ডারির উপর দিয়ে সোজা চলে যায় গ্যালারির দিকে। সেখানে উপস্থিত ছিলেন একজন দর্শক, যিনি অসাধারণ এই ক্যাচ ধরেন। ভিডিওতে দেখা যায় সেই দর্শকের বাঁ হাতে পানীয় ভর্তি পাত্র, আর ডান হাতে তিনি ধরলেন ক্যাচটি। তারপর মাঠে বলটি ছুড়ে দিয়ে স্যালুট করেন সেই দর্শক। আর এই ক্যাচ দেখে অবাক ইংল্যান্ড দলের কোচ পল কলিংউডও। Straight in the breadbasket. সারা পৃথিবী তার ভক্ত। শাহরুখ খানের সেই আইকনিক পোজে মেতে ওঠে বাচ্চা থেকে বুড়ো সবাই। আর এবার কিং খানের সেই পোজ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও প্রতিপক্ষের মহিলা ব্যাটার আলিয়া অ্যালেনকে আউট করে শাহরুখ খানের স্টাইলে উদযাপন করতে দেখা যায় অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটার জেস জোনাসনকে। জোনাসন মহিলা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে
ত্রিনিবাগো নাইট রাইডার্স দলের সদস্য টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বার্বাডোস রয়্যালসের বিরুদ্ধে খেলতে নেমে প্রতিপক্ষের ব্যাটারকে আউট করে শাহরুখ খানের স্টাইলে পোজ দেন তিনি। আর এরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। খুনের মামলায় জড়িয়ে গেলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসান। ঢাকার আদাবর থানায় তার বিরুদ্ধে মামলা রুজু করেছেন রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত হয়েছিলেন তার ছেলে মোহাম্মদ রুবেল। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রুবেলের। বাংলাদেশের এক দৈনিক অনুযায়ী ছেলের মৃত্যুর জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাকিব সহ মোট 156 জনের বিরুদ্ধে মামলা রুজু করেছেন রফিকুলের অভিযোগ অনুযায়ী তার ছেলে রুবেলের মৃত্যু হয়েছে সাকিব ফিরদৌসের নির্দেশে। অভিযুক্তদের তালিকায় 10 নম্বরে নাম রয়েছে আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ সাকিব আল হাসানের। স্পোর্টস 24-এর সময় এখন একটা বিরতির, ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন স্পোর্টস 24, আর এবার ম্যাচ কর্নার। ফেভারিট হিসেবেই নেমেছিলেন, কিন্তু সোনা জেতা হলো না। প্যারিস অলিম্পিক্সের রূপো জেতার পর এবার লুসানের ডায়মন্ড লিগেও রূপো জিতলেন নীরজ চোপড়া, সোনা জিতলেন গ্রানাডার অ্যান্ডারসন পিটার্স। প্যারিস অলিম্পিকের পর এবার লুসানের ডায়মন্ড লিগে রূপো জিতলেন নীরজ চোপড়া। অলিম্পিকের পারফরমেন্সকে ছাপিয়ে যায় ডায়মন্ড লিগে তার থ্রোয়ের রেকর্ড। অলিম্পিকের শেষে শোনা গিয়েছিল চোট রয়েছে নীরজের, অস্ত্রোপচারও হতে পারে এই বছরই। তারই মধ্যে 89.49 মিটার পর্যন্ত জ্যাভলিন ছুঁড়ে মরশুমের সেরা থ্রো করেন নীরজ। বৃহস্পতিবার রাত 12:30 নাগাদ নীরজদের জ্যাভলিনের ইভেন্ট শুরু হয়। ষষ্ঠ রাউন্ডের শেষে 90.61 মিটার পর্যন্ত জ্যাভলিন ছুঁড়ে সোনা নিশ্চিত করেন গ্রানাডার অ্যান্ডারসন। প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। 89.49 মিটার পর্যন্ত জ্যাভলিন ছুঁড়ে রূপো নিশ্চিত করেন নীরজ। 87.08 মিটার পর্যন্ত জ্যাভলিন ছুঁড়ে ব্রোঞ্জ জেতেন জুলিয়ান। এই লিগে অংশগ্রহণ করেননি পাকিস্তানের সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিম। গত বছর দোহা ডায়মন্ড লিগে 88.67 মিটার পর্যন্ত জ্যাভলিন ছুঁড়ে সোনা জিতেছিলেন নীরজ। এবছর দোহায় 88.36 মিটার ছুঁড়ে দ্বিতীয় হয়েছিলেন তিনি। তবে এখানেই লক্ষ্য পূরণের আশা শেষ হচ্ছে না নীরজের। এরপর সেপ্টেম্বরে ব্রাসেলসে মরশুমের শেষ ডায়মন্ড লিগে নামবেন তিনি। ব্রাসেলসে নীরজ নতুন কীর্তি গড়তে পারেন কিনা সেদিকেই তাকিয়ে থাকবে ভক্তরা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। 28 অগস্ট থেকে শুরু হচ্ছে প্যারিস প্যারালিম্পিক্স। এশিয়ান গেমস, বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর এবার লক্ষ্য প্যারালিম্পিক্সের নজির করার, এমনটাই বার্তা দিলেন ভারতীয় প্যারা ব্যাডমিন্টন দলের হেড কোচ गौरव खन्ना। देखिए, जैसे मक्का मदीना होता है, हज होता है, तो हम लोगों का 4 साल के इंतजार के बाद पैरालंपिक इवेंट ही सबसे बड़ा इवेंट होता है, जो कि खिलाड़ी का मक्का मदीना और हज होता है। ऐसी परिस्थिति में हम लोग एशियन गेम्स हमने क्रॉस कर लिया, वर्ल्ड चैंपियनशिप क्रॉस कर लिया, परंतु ये हमारा अंतिम पड़ाव, अंतिम जो हमारा चरण है 4 साल का, वो पैरालंपिक के साथ ही खत्म होगा। पैरा बैडमिंटन ने 2020 में डेब्यू किया था और उसमें हम लोगों के 4 पदक थे, 2 गोल्ड, 1 सिल्वर, 1 ब्रॉन्ज। इस बार हमें इस पदक तालिका को 3 गुना करना है, यानी कि 10 से 12 पदक की हम लोग लक्ष्य रख के जा रहे हैं और हमें उम्मीद है हम इस लक्ष्य को पूरा करेंगे। मैं कोकिला हरियाणा से 48 kg J2 कैटेगरी जूडो। भी पैरालंपिक मेरा फर्स्ट टाइम है, तो मैं बहुत एक्साइटेड हूँ और अच्छा करूँगी मैं, मेरा बहुत बेस्ट। इसमें मेरा तैयारी मैं कर रही हूँ अच्छे से, मुझे बस मेरा माइंड अच्छा रखना है। Hello everyone, I am Palak Kohli, Paralympian from Para Badminton, and the coming Paris Paralympic Games will be my second consecutive Paralympics to represent my country, and I'm also triple medalist of Asian Para Youth Games, including 1 gold and 2 bronze medals, and in the recent BWF World Championships I have also won a bronze medal, and I'm world number 4 right now. As an athlete, every athlete has a dream to represent the
tricolor at the highest level of events. So मेरा भी हमेशा सपना रहा है, and yes, मेरा goal है to see that tricolor soaring up high in the sky in Paris, and definitely to sing the national anthem over there at the podium. And I have my fingers crossed, and I am gonna give my best and everything in the coming Paris Paralympic Games, and let's see. দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ ভিনেশ ফোগাটের। কি অভিযোগ? ভারতের কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণের বিরুদ্ধে যেসব কুস্তিগিরদের সাক্ষী দেওয়ার কথা ছিল সেসব কুস্তিগিরদের নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছে দিল্লি পুলিশ। বৃহস্পতিবার রাতে সমাজ মাধ্যমে এমনই অভিযোগ করেছেন কুস্তিগির ভিনেশ ফোগাট। পরে অবশ্য ভিনেশের অভিযোগের জবাব দিয়ে দিল্লি পুলিশ জানায় যে এরকম কোনো ঘটনা ঘটেনি। এবার খেলা টুকরো খবর নিয়ে থাকছে ফাস্ট ট্র্যাক। অলিম্পিক্সে জোড়া ব্রোঞ্জ পদক জয়ী মনু ভাকেরের সঙ্গে বৃহস্পতিবার দেখা করলেন মীরাবাই চানু। সমাজ মাধ্যমে সেই ছবি পোস্ট করেন মনু। ইন্টারন্যাশনাল হল অফ ফেমের পদক কলকাতায় মা জেনিফার পেজের হাতে তুলে দিলেন লিয়েন্ডার পেজ। সমাজ মাধ্যমে ভাইরাল হয় সেই ছবি। মাঠে নেমে পড়লেন হেক্টর ইউসে। শুক্রবার সকালে কলকাতায় প্রথম অনুশীলনে অংশ নিলেন তিনি। স্পোর্টস 24 আজ এই পর্যন্ত। রয়েছে আরো অনেক খবর, নজর রাখুন জি24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।